এই ভিডিওটি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ইংলিশ মেজর সেমিস্টার 1 এর জন্য। সেমিস্টার 1 এর জন্য আমি এই প্রথম ভিডিও করছি, তাই এই ভিডিওর মাধ্যমে সেমিস্টার 1 এর প্রত্যেকটি স্টুডেন্টকে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিও শুরুর প্রথমেই আমি বলে রাখি, তোমরা যে সিলেবাস পড়ছো, অর্থাৎ প্রত্যেকটা কলেজে যে সিলেবাস পড়ানো হচ্ছে ইংলিশ মেজর নিয়ে, সেটাই হচ্ছে কনফার্ম সিলেবাস, আর সিলেবাস চেঞ্জ হচ্ছে না। তবে তোমাদের মাইনর সাবজেক্ট এবং এমডিসি সাবজেক্ট এই দুটো সিলেবাস এখন তৈরি হচ্ছে, তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি তোমাদের বলে দেবো কিভাবে তোমরা লিটারি টাইপস লিখবে অথবা অন্যান্য নোটস লিখবে। আমি এখানে আলোচনা করব কিভাবে তথ্য দিয়ে সুন্দর ভাষায় এবং কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক না করে নোটস লেখা যায়। তোমরা খুব ভালো করে দেখো আজকের এই ভিডিওটা, তোমরা বুঝতে পারবে যে কত সুন্দরভাবে পদ্য লেখা যায়। ব্যালেড definition: a ballad is a form of poetry or song that tells a story often passed down orally through generations. এর বাংলা করলে হবে এরকম: ব্যালেড বা গাথা হলো কবিতা বা গানের একটি রূপ, যা একটি গল্প বলে, যা প্রায়শই জন্মের পর জন্ম ধরে মৌখিকভাবে চলে আসছে। It typically has simple language, strong rhythms, rhyme schemes that make it easier to remember. এটিতে সাধারণত সহজ ভাষা, শক্তিশালী ছন্দ এবং ছড়া রয়েছে, যা এটিকে মনে রাখার জন্য সহজ করে তোলে। তারপর দেখি অরিজিন। The most widely accepted theory is that ballad comes from the old French word ballad or ballade, meaning dance song or short poem. সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত তত্ত্বটি হল ব্যালেড প্রাচীন ফরাসি শব্দ ব্যালেড থেকে এসেছে, যার অর্থ নৃত্য সঙ্গীত অথবা ছোট কবিতা। The ballad originated in medieval Europe and is especially popular among common folk as a way of sharing stories, history and legend. এই ব্যালেডের উৎপত্তি মধ্যযুগীয় ইউরোপে, বিশেষত গল্প, ইতিহাস, কিংবদন্তিদের কাহিনী ভাগ করে নেওয়ার উপায় হিসাবে সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। তারপরে আসছে ফিচার্সে। Ballads often have a regular meter and are usually written in quatrains, 4-line stanzas. বৈশিষ্ট্য: ব্যালেডগুলিতে প্রায়শই একটি নিয়মিত মিটার থাকে, যা সাধারণত চৌপদীতে লেখা হয়। তোমরা উচ্চ মাধ্যমিকে সনেট নম্বর 18 পড়েছো, সেখানে কিন্তু 4 লাইনের স্তবক ছিল বা চৌপদী ছিল। আমি পরে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো যে কোয়ার্টেন কাকে বলছে বা কিভাবে দেখতে হয় বা কেমন দেখতে হয়। They focus on themes like love, adventure or tragedy. ব্যালেডের মধ্যে যে বিষয়বস্তুগুলোর উপরে দৃষ্টিক্ষেপ করা হয় বা আলোকপাত করা হয়, সেগুলো হলো অ্যাডভেঞ্চার অর্থাৎ দুঃসাহসিক কাহিনী বা ভালোবাসা, অথবা ট্র্যাজেডির মতো বিষয়বস্তুর উপরে। রিপিটেশন অ্যান্ড ডায়ালগ আর কমন এলিমেন্টস। ব্যালেডসের মধ্যে পুনরাবৃত্তি ও সংলাপ হলো সাধারণ উপাদান, অর্থাৎ রিপিটেশন অর্থাৎ পুনরাবৃত্তি এবং সংলাপ ব্যালেডে থাকবেই থাকবে। তারপর দেখে নিই উদাহরণ, এক্সাম্পলস। The Rime of the Ancient Mariner by Samuel Taylor Coleridge, La Belle Dame Sans Merci by John Keats. এই দুটো উদাহরণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দুটো উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এরপরে আমি একটি বক্তব্য দিয়েছি এখানে। আসলে যখন আমরা কোনো বক্তব্য পেশ করি, তখন কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি আমরা টেনে আনি, যাতে করে আমাদের বক্তব্যটা অনেক বেশি শক্তিশালী হয়। এখানে এই বক্তব্যটা দেওয়ার অর্থ একটাই, যে আমরা যে ব্যালেড সম্পর্কে লিখতে যাচ্ছি, ব্যালেড সম্পর্কে আমরা যে বক্তব্য এখানে লিখেছি, সে বক্তব্যটা কতখানি জোরালো বা কতখানি অ্যাপ্রোপ্রিয়েট। দেখো, জর্জ সেন্সবারি ইন এ হিস্ট্রি অফ ইংলিশ প্রোসোডি
praises the musicality of ballads, stating the ballad form marries narrative and lyricism, enabling the seamless conveyance of both story and emotion. জর্জ সেন্সবারি ব্যালেডের সঙ্গীতের প্রশংসা করে বলেছেন, ব্যালেড রূপটি আখ্যান এবং গীতি কবিতার মিলন ঘটায়, যা গল্প এবং আবেগ উভয়েরই নির্বিঘ্ন প্রকাশকে সক্ষম করে। আমি এখানে যা লিখেছি তার আমি এখানে বাংলা করে দিয়েছি। আমি পিডিএফটা ভিডিওর শেষে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, তোমার দরকার পড়লে অবশ্যই ডাউনলোড করবে এবং পড়বে। আমরা এতক্ষণ নোটসটা পড়লাম, ব্যালেড সম্পর্কে জানলাম। এবার কিছু লক্ষণীয় বিষয় সেটা দেখো। এখানে আমি ডেফিনেশন দিয়েছি, অরিজিন দিয়েছি, ফিচার্স দিয়েছি, এক্সাম্পলস দিয়েছি এবং একটা বক্তব্য দিয়েছি। আসলে তোমরা যখন লিটারি টাইপস লিখবে পরীক্ষার খাতায়, তখন মোটামুটি 100 থেকে 140 ওয়ার্ডের মধ্যে সেই লিটারি টাইপস লিখতে হবে এবং তার জন্য মার্কস থাকবে 4 অথবা 5। এটা আমি আনঅফিসিয়ালি বলছি। অফিসিয়ালি যখন মার্কস ডিস্ট্রিবিউশন চলে আসবে তখন আমি তোমাদের কনফার্ম বলতে পারবো। তবে এখন ধরে নাও মোটামুটি 5 মার্কস থাকবে। তো 100 থেকে 140 ওয়ার্ডের মধ্যে যখন লিখতে হবে তখন কিন্তু অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে লিখতে হবে। শুধুমাত্র একটা প্যারা বা দুটো প্যারা লিখলেই হলো না। সেই লেখার মধ্যে কত পরিমাণ তুমি তথ্য দিয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু তোমার নোটসের গুণগত মান নির্ণয় হবে। তাই যখনই হচ্ছে কোন লিটারি টাইপস লিখবে তখন কিন্তু আমি যেভাবে লিখেছি এই প্রত্যেকটা বিষয় মাথায় রেখে নোটস লিখবে। এবার তোমরা লক্ষ্য করে দেখবে যে আমি এখানে যে ভাষা ব্যবহার করেছি অত্যন্ত সহজ সরল ভাষা, যাকে ইংরেজিতে বলা হয় লুসিড ল্যাঙ্গুয়েজ। অনেকে মনে করে ভারী কঠিন শব্দ ব্যবহার করলেই হয়তো নোটসের গুণগত মান বৃদ্ধি পায়। আমি বলবো অ্যাজ এ টিচার, অ্যাজ এ এক্সামিনার হিসাবে যখন আমি খাতা দেখি তখন কিন্তু আমি দেখার চেষ্টা করি যে একজন স্টুডেন্ট কি ধরনের ইংরেজি লিখতে পারে, তার পক্ষে কি ধরনের ইংরেজি লেখা সম্ভব। এআই জেনারেটেড অ্যান্সার লিখলে হবে না। এআই দিয়ে লিখলে অনেক সময় অনেক ল্যাঙ্গুয়েজ ভুল থাকে, অনেক গ্রামার ভুল থাকে, যার ফলে গতবার যারা 2023 সালে ইংলিশ মিডিয়াম নিয়ে পড়াশোনা করতো তারা কিন্তু ভুক্তভোগী। কারণ 2022-এর শেষে এবং 2023-এর প্রথমে এআই এর একটা ব্যাপক প্রচলন শুরু হয়। অনেক টিউশন টিচার হচ্ছে এআই জেনারেটেড উত্তর অর্থাৎ এআই জেনারেটেড নোটস ব্যবহার করতে শুরু করে। অনেক স্টুডেন্ট এআই জেনারেটেড নোটস নিজে থেকে তৈরি করে। এর ফলে সেই নোটসগুলো কিন্তু পরীক্ষা খাতায় লেখা হয়। স্বাভাবিকভাবে যখন এক্সামিনাররা সেই অ্যান্সারগুলো চেক করছে তখন কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার হচ্ছে না, দেখতে পাচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন এমন কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো মেশিনারি ল্যাঙ্গুয়েজ বা মেশিনারি ওয়ার্ডস। তো স্বাভাবিকভাবে নোটসে কিন্তু গুণগত মান কমে গিয়েছিল। তোমরা কিন্তু সেই ভুলটা করবে না। তাই আমি যেভাবে এখানে নোটসটা লিখেছি তোমরা যদি এইভাবে নোটস লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। আমি যেভাবে নোটসটা লিখেছি তোমরা প্রত্যেকে টিউশন পড়ো, তোমরা মিলিয়ে দেখবে যে তোমরা যে নোটসটা পড়ছো আর আমি যে নোটসটা এখানে দিয়েছি বা ব্যালেড সম্পর্কে আমি যা বলেছি তার মধ্যে পার্থক্য কতখানি হতে পারে। তোমার টিউশন টিচার হয়তো আর অনেক বেশি স্মার্ট, তিনি অনেক ভালোভাবে লিখেছেন, আমি আমার মতো করে এখানে লিখেছি। তবে আমার চেষ্টা একটাই যে তোমরা যাতে করে ভালোভাবে লিখতে পারো। ঠিক আছে? কিছু বিষয় হয়তো আমি বিস্তারিত আলোচনা করলাম না। দেখো, যেমন রিদমস, রাইম স্কিম, তারপরে মিটার, কোয়াট্রেন, এই বিষয়গুলো হয়তো তোমরা অনেকেই বুঝে উঠতে পারো না। আমি সেগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য একটা পিডিএফ আমি পড়েছি, দেখো। সনেট নাম্বার 18, shall I compare thee to a summer's day? তোমরা এই কবিতাটা উচ্চ মাধ্যমিকে পড়েছো, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা।
এখান থেকে আমি রিদম মিটার এবং রাইম স্কিম দেখিয়ে দেব। ছন্দ কেমন হয়, যেমন দাদুম 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 দাদুম। আসলে যখন আমরা গান শুনি তখন কিন্তু একটা ছন্দ ব্যবহার হয়। ঠিক একই রকম ভাবে কবিতার মধ্যে ছন্দ ব্যবহার হয়, সেটা সনেট হতে পারে, ব্যালেড হতে পারে। তো বলা হয়েছে যে ব্যালেডের মধ্যে ছন্দ, ছড়া এগুলো ব্যবহার হয়। তো সেলাই কম্পেয়ার দি টু সামার ডে এই কবিতার মধ্যে কেমন হচ্ছে ছন্দ ছিল, যেমন দেখো দা দুম বলা হচ্ছে, তার মানে দা মানে প্রথম যে অক্ষরটা থাকবে অর্থাৎ সিলেবল থাকবে সেটা হ্রস্ব বা কম উচ্চারণ হবে, তারপরের যে অক্ষরটা আছে সেটা জোরে উচ্চারণ হবে। যেমন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সাম মার্স ডে। তো এখানে আমরা যদি ছন্দ অনুযায়ী ভাগ করি তাহলে দেখতে পাবো আই জোরে উচ্চারণ হচ্ছে, কম্পেয়ার জোরে উচ্চারণ হচ্ছে, টু জোরে উচ্চারণ হচ্ছে, সাম জোরে উচ্চারণ হচ্ছে, ডে জোরে উচ্চারণ হচ্ছে। তো এখানে একটা ভাগে ভাগে কিন্তু হচ্ছে ছন্দটাকে এখানে মিলানো হয়েছে। দেখা যাবে যে প্রত্যেকটা ক্ষেত্রেই দ্বিতীয় যে সিলেবলটা রয়েছে সেই সিলেবলের উপরে কিন্তু বেশি স্ট্রেস বা জোর দেওয়া হয়েছে। এই যে প্রথম সিলেবলের উপরে জোর কম দেওয়া, পরের সিলেবলের উপরে জোর বেশি দেওয়া, এটাই হচ্ছে ছন্দ, যেটা ইংরেজি ভাষায় বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। সেটা সেলাই কম্পেয়ার দি টু সামাস ডেতে ব্যবহার হয়েছে। এর মিটার কি জিনিস? এই যে আমরা দুটো সিলেবলকে ভাগ করলাম, এই প্রত্যেকটা ভাগ হচ্ছে মিটার। হলো? আচ্ছা, এবার রাইম স্কিম কি জিনিস তোমরা এটা ভালোভাবে জানো। তোমরা প্রত্যেকেই হচ্ছে যখন কবিতা পড়েছো তখন তোমরা সেটা পড়েছো যে সেলাই কম্পেয়ার দি টু সামার্স ডে 14খানা লাইনকে এই ছড়ায় ভাগ করা হয় বা এই রাইম স্কিমে ভাগ করা হয়, এবি এবি সিডি সিডি ই এফ ই এফ জি জি। অর্থাৎ প্রথম লাইনটা যদি এ হয় তো দ্বিতীয় লাইনটা বি হবে, তৃতীয় লাইনটা আবার এ হবে এবং চতুর্থ লাইনটা আবার বি হবে। এখানে আমি একটু রাইম স্কিমটা দেখিয়েছি। যেমন কবিতার শেষে যেমন রয়েছে ডে মে টেম্পারেট ডেট। তাহলে দেখো এ বি এ বি, আর এই যে চারটা লাইন আমরা পড়লাম এই চারটা লাইনকে একত্রে আমরা কোয়াট্রেন বল। ঠিক আছে, আজকে আপাতত এখানেই রাখছি। তোমাদের যদি কোনো জানার বিষয় থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং তোমরা আর কোন কোন বিষয়ে ভিডিও চাও সেগুলো আমাকে বলবে। আমি অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকে ভালো থেকো। আজকে এখানে শেষ করছি।